প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির ফেসবুক থেকে সরাসরি সম্প্রচারিত স্কিন বিষয়ক অনুষ্ঠান স্কিন গাইডের বিশেষ পর্বে। সাথে আছি আমি ডক্টর হুমায়রা বুশরা হোসেন। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে, পাওয়ার্ড বাই ডার্মাসল এন। আমাদের আজকে আলোচনার বিষয় ত্বকের সাধারণ সমস্যা ও সমাধান। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিশিষ্ট স্কিন স্পেশালিস্ট অধ্যাপক ডক্টর আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, ডার্মাটোলজি বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। স্যার, আমাদের আজকে আলোচনার বিষয় স্কিনের সব সাধারণ সমস্যা ও তার সমাধান। প্রথমে স্যার জানতে চাচ্ছি যে এই সিজনে অর্থাৎ এই বর্ষাকালে এবং সাথে কিছুটা গরমও রয়েছে, এরকম সিজনে কি কি ধরনের স্কিনের সমস্যা নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শুরুতেই স্কোয়ার ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য, এবং আজকে আমাদের অনুষ্ঠান যে যেখানে বসে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসলে স্কিনে কিছু কিছু ডিজিজ আছে যেগুলো এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, পারিপার্শ্বিকতা, আমাদের ঋতু বৈষম্য, এর সাথে ঋতু তারতম্য, এর সাথে মিল রেখে দেখা যায়। যেমন এখন গরমকাল এবং রেইনি সিজন, বৃষ্টি হচ্ছে, আর্দ্রতা বা হিউমিডিটি একটু বেশি থাকে। এই সময় বেশ কিছু স্কিন ডিজিজ নিয়ে আমাদের কাছে সাধারণত রোগীরা আসেন। যেমন একটিকে আমি বলবো যেটা সবচেয়ে কমন এই সময় দেখা যায়, যেটাকে আমরা ঘামাচি বলে থাকি বা মিলিয়ারিয়া বলে ডার্মাটোলজিক্যাল টার্মে। এটি একটি বিষয়, এটা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। তাছাড়া ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের সংক্রমণও এই সিজনটাতে খুব বেশি দেখা যায়, কারণ আবহাওয়া স্যাঁতস্যাঁতে হয়ে যায়, যার কারণে আমাদের শরীরের ভাঁজ, যেখানে আমাদের আসলে ভেন্টিলেশন প্রপারলি হয় না, ঘাম জমে যায়, সেখানে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে ছত্রাকের সংক্রমণ হচ্ছে। এছাড়া সামার বয়েল বলে একটা জিনিস আছে, আমরা যেটাকে ফুসকুড়ির মতো বলে থাকি বা ফোঁড়া বলে থাকি, এই ধরনের জিনিস ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ও দেখা যায় যে এই গরমকালে হচ্ছে। জি জি স্যার, আপনি প্রথমে বলছিলেন যে ঘামাচির সমস্যা। স্যার, জি ঘামাচিটা আসলে কিভাবে মানুষ আইডেন্টিফাই করতে পারবে যেটা ঘামাচি হচ্ছে, মানে গরম থেকে ঘামাচি হচ্ছে বা কোনো অ্যালার্জি না, এবং হলে কি করণীয়? আচ্ছা, ঘামাচি আসলে আমার মনে হয় যে যাদের হয় তারা খুব সহজে বুঝতে পারেন। এটা আসলে কি, যারা একটু বেশি ঘামেন, তো অনেক সময় দেখা যায় যে আমাদের যে সোয়েট গ্ল্যান্ড গুলো আছে, এটা যে ওপেনিং আছে, আমরা যেটা সোয়েট ডাক বলে থাকি, এই ওপেনিং গুলো বন্ধ হয়ে যায়, এবং তারপরে দেখা যায় যে এখানে একটু ছোট ছোট ফুসকুড়ির মতো দানা উঠছে, শুরুর দিকে এটা লাল দেখা যায়, এবং যেহেতু এটা চুলকায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুক্তভোগীরা এখানে নখ লাগান, নখের আঁচড় লাগে, যার কারণে স্ক্র্যাচিং এর কারণে অনেক সময় দেখা যায় যেখানে একটা ইনফেকশন হয়ে যাচ্ছে, একটু জ্বালা পোড়া করে, আমরা অনেক সময় দেখা যায় ইনফ্ল্যামেশন হয়, একটু এক্সিমার মতো অনেক সময় দেখা যায়। তো তখন দেখা যায় যে এই লাল লাল গোটাগুলো আর একটু বড় হয়ে যাচ্ছে, দানাগুলো একটু বড় হচ্ছে, অসম্ভব চুলকাচ্ছে এবং আশেপাশে জায়গাও ছড়িয়ে যাচ্ছে। সাধারণত দেখা যায় যে আমাদের ঘাড়ে বা বগলে বা পায়ের ভাঁজে, পেটে কারো কারো আচ্ছা ক্ষেত্রে, এই ধরনের জায়গাগুলোতেই এই ভাবে ম্যানিফেস্টেড হয়ে থাকে ঘামাচি। জি স্যার, হলে আসলে কি করণীয় তখন, বা এটার চিকিৎসা কিভাবে দেয়া হয়? রাইট। এই ক্ষেত্রে প্রথমত যেটা, যে যাদের খুব বেশি ঘাম হয়, একটু ঘামটাকে মুছে ফেলতে হবে, স্কিনটাকে একটু ড্রাই রাখা প্রয়োজন, একটু সুতির ঢিলে ঢালা কাপড় পরতে হবে। এর পাশাপাশি একটা জিনিস হচ্ছে যে আমরা ট্যালকাম পাউডার ইউজ করার কথা বলি। কারো কারো ক্ষেত্রে যদি এরকম ইনফেকশন বা এরকম এক্সিমেটাইজেশন হয়ে যায়, তো আমরা ক্যালামাইন লোশন লাগাতে দিই, যেটা অ্যান্টিপ্লুরাইটিক হিসেবে খুব ভালো কাজ করে। এটা লাগালে দেখা যায় যে চুলকাচ্ছে না, যার কারণে নখের আঁচড়ও পড়ছে না, ধীরে ধীরে এটা কমে যাচ্ছে। আর আমরা এর পাশাপাশি দেখি যে কখনো কখনো যদি এর সাথে সেকেন্ডারি ইনফেকশন বা এক্সিমেটাইজেশন থাকে, তাহলে সেই অনুযায়ী কিছু ওষুধ, চুলকানি খুব বেশি হলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়ার প্রয়োজন হয়। তো এই বিষয়গুলো দিকে খেয়াল রাখতে হয়। জি ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন আমাদেরকে ঘামাচি কিভাবে আমরা ট্রিট করতে পারি। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি আপনাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চান, অবশ্যই আমাদের ফেসবুকের যে কমেন্ট বক্স আছে ওখানে কমেন্ট করবেন, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। স্যার, আমরা তো সামারে ঘামাচির পাশাপাশি আরেকটা জিনিস খুব কমনলি দেখা যায়, যেটা রেইনি সিজনে বিশেষ করে দেখা যায়, সেটা আপনি বললেন যে ফাঙ্গাল ইনফেকশন। রাইট। ফাঙ্গাল ইনফেকশনে স্যার কি কি ধরনের আসলে স্কিনে কি কি ম্যানিফেস্টেশন হয় বা কি সমস্যা দেখা দিতে পারে?
ত্বকের ছত্রাকের সংক্রমণ বেসিক্যালি খুবই কমন একটা প্রবলেম, এত বেশি মানুষ এটাতে ভোগেন যে আমাদেরকে প্রতিদিনই এই ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমাদের ভুগতে থাকা রোগীদেরকে দেখতে হয়, এবং এটা খুবই ছোঁয়াচে, যার কারণে দেখা যায় যে বাসায় যদি একজনের হয় তাহলে সেখান থেকে পরিবারের অন্যদেরও ছড়িয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে নেইবারিং হুডে, অর্থাৎ প্রতিবেশীদের মধ্যে এটা ছড়িয়ে যেতে দেখা যায়। তো ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে যেটা হয়, আমরা যেটাকে টিনিয়া বলে থাকি, বাংলায় দাঁত এর সংক্রমণ বলেই আমরা এটাকে জেনে থাকি, বা রিং ওয়ার্ম জি। বলে অনেকে জানি। এটা সাধারণত দেখা যায় যে গোল গোল চাকার মতো হয়, তো আস্তে আস্তে এটা ছড়াতে থাকে। প্রথমে ছোট একটা দানার মতো হয়, তারপর ধীরে ধীরে এটা পয়সার মতো বড় হতে থাকে এবং অসম্ভব চুলকায়। এবং চুলকালে যে জিনিসটা হয় যে এখানে নখের আঁচড় লাগে, চুলকানোর ফলে এখানে অনেক সময় ঘা হয়ে যায়, ছিলে যায়। তো এটাই হলো মূলত ছত্রাকের সংক্রমণ। এবং এই হিউমিডিটি যখন বেশি থাকে, টেম্পারেচার যখন বেশি থাকে, তখন বিশেষত আমাদের শরীরের ভাঁজগুলোতে, যেমন আন্ডার আর্মে, কুচকিতে, এই জায়গাগুলোতে দেখা যায় যে এই ছত্রাকের সংক্রমণ হচ্ছে। এবং যেহেতু খুবই ছোঁয়াচে, দেখা যায় যে পরিবারের একজনের থেকে সবারই ছড়িয়ে যাচ্ছে। তো এই ছত্রাকের সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। যাদের খুব বেশি ঘাম হয়, আমি আগেই বললাম, ঘামাচির মতো এক্ষেত্রেও ত্বকটাকে শুষ্ক রাখতে হবে, এটা একটা বিষয়। আর কতগুলো বিষয় আছে, যেমন আমরা যখন এই ছত্রাকের সংক্রমণটা হয়ে যায়, একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি। এবং চিকিৎসার ক্ষেত্রেও একটু মাথায় রাখা প্রয়োজন যে যিনি ভুগছেন শুধু তাকেই নয়, তার সাথে যদি পরিবারের অন্য কারোর এটা থাকে, সেই হিস্ট্রিটা নিতে হবে। এবং একই সাথে যদি সকলেরই চিকিৎসা করা যায়, তাহলে দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশনটাকে খুব অল্প সময়ে অল্প ওষুধের মাধ্যমে সারিয়ে তোলা যায়। জি, আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই একজন না, সকলে যাদের বাসায় সবার যাদের যাদের ইনফেকশনটা আছে সবার একসাথে ট্রিটমেন্টটা নিতে হবে। এটা দ্যাট ইজ খুবই বেটার। জরুরি স্যার। এটা খুবই জরুরি। জি। জি। আচ্ছা স্যার, আমি এখন একটি খুব কমন একটি প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি অ্যাকনে বা ব্রণের সমস্যা নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আমাদের জি, দেশে বা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই অ্যাকনে সমস্যাটা খুবই কমনলি দেখা যায়, এবং দেখা যায় যে বিশেষ করে টিনেজাররা বা অ্যাডোলেসেন্স বয়সী যারা আছে এদের মধ্যে অ্যাকনির সমস্যাটা অনেক বেশি দেখা যায়। sure. স্যার, অ্যাকনিটা আসলে কি এবং কেন হয় এটা যদি একটু বুঝিয়ে বলতেন স্যার। একনি, যেটাকে আমরা পিম্পল বা বাংলায় ব্রণ হিসেবে সবাই জেনে থাকি, এটাও খুবই কমন একটা প্রবলেম। এবং একনিতে যেটা হয় যে মুখে সাধারণত হয়তো, তো মানুষ জি। খুবই উদ্বিগ্ন হয়ে যায়, বিচলিত হয়ে যায়, আমাদের কাছে চলে আসে। তো একনি মূলত যে জিনিসটা হয় যে আমাদের শরীরে কিছু তেল গ্রন্থি আছে, আমরা যেটাকে সেবাসিয়াস গ্ল্যান্ড বলে থাকি, যেটা সবচেয়ে বেশি থাকে ফেইসে, স্ক্যাল্পে, এর পাশাপাশি চেস্টে বা আপার ব্যাকও থাকতে পারে। তো এই সেবাসিয়াস গ্ল্যান্ড বা যে তেল গ্রন্থিটা আছে, এটারই ইনফ্ল্যামেশন জনিত একটি সমস্যা। মূলত ব্রণ একটি বয়সন্ধিকালীন সমস্যা। বয়সন্ধিকালীন সময়ে পুরুষ, মহিলা বা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে যখন একটা হরমোনাল চেঞ্জ হয়, তার সাথে সামঞ্জস্য রেখে আসলে আমাদের এই কিছু স্ট্রাকচারাল মডিফিকেশন হয়। এবং সেই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্ষেত্রে এই সেবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনটা বেশি হয়, তাদেরই এই ব্রণটা দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই টিনেজ পিরিয়ডের পর বা বয়সন্ধিকালীন সময়টার পরে ব্রণটা চলে যায়। তো অনেকের ক্ষেত্রে অ্যাডাল্ট লাইফেও পারসিস্ট করতে পারে, বা আরো কিছু আনুষঙ্গিক কারণ আছে। সেক্ষেত্রে দেখা যায় সেই কারণগুলোর কারণে আহ বয়সন্ধিকালীন সময় ব্রণ হয়নি, কিন্তু পরবর্তী সময় অ্যাডাল্ট পিরিয়ডে ব্রণ হচ্ছে। তো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, যেমন স্ট্রেস একটা ফ্যাক্টর আছে, আমার খাদ্যাভ্যাস একটা বিষয়, ঘুম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়গুলো আছে। আর মেয়েদের ক্ষেত্রে একটা অ্যাডেড বিষয় আমি বলতে চাই যে অনিয়মিত মাসিকের সাথে অনেক সময় ব্রণের একটা সম্পর্ক থাকে, যেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে থাকি, যেটাও একটি হরমোন জনিত সমস্যা, যেখানে অনিয়মিত মাসিকের পাশাপাশি একটু শরীরটা স্থূলকায় হয়ে যায়। এবং ওই ধরনের মহিলারা দেখা যায় যে মাথায় চুল পড়ে যাচ্ছে, তাদের অবাঞ্ছিত লোম গজাচ্ছে, আমরা যেটাকে হার্সুটিজম বলি, এবং এর পাশাপাশিও দেখা যায় যে এই ব্রণ উঠছে। তো মূলত ব্রণ আসলে এই সেবাসিয়াস গ্ল্যান্ড বা তেল গ্রন্থির একটি সমস্যা। প্রথমে লাল লাল ছোট ছোট গুড়ির মতো দানা দেখা যায়, আমরা এটাকে ব্ল্যাক হেড, হোয়াইট হেড বলে থাকি। এরপর দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে ওই গ্ল্যান্ডটা যদি ফেটে যায়, সেখান থেকে যে সেবামটা থাকে ওইটা যদি ছড়িয়ে যায় স্কিনের নিচে, ডার্মিজে, তখন তার এগেনস্টে একটা ইনফ্ল্যামেশন হওয়ার কারণে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওই লাল লাল যে গোটাগুলো আছে এগুলো একটু বড় হয়ে যায়, আমরা যেটাকে নোডিউল বলি। কখনো কখনো উপরে একটু পাজ কালেকশন হয়, আমরা যেটাকে পাস্টিউল বলে থাকি। কখনো কখনো দেখা যায় এখান থেকে সাইনাস ডিসচার্জ হচ্ছে, বা বড় ক্ষতের সৃষ্টি হচ্ছে, অনেক ব্যথা করছে, একটু ডিপ সিটের থাকছে। এটাই মূলত ব্রণ আসলে। আচ্ছা স্যার, ব্রণের সমস্যা হলে আসলে কি করণীয় এবং চিকিৎসা কিভাবে দেওয়া হয় ব্রণের? ব্রণের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা অ্যাসেস করা প্রয়োজন সেটা হচ্ছে যে তার সিভিয়ারিটি কতটুকু, অর্থাৎ কতখানি ব্রণ
বা কি মাত্রায় তার ব্রণ আছে, কোথায় কোথায় আছে, শুধু ফেসে আছে কিনা বা অন্য কোনো জায়গায় ইনভলভ করেছে কিনা, এই বিষয়টা জানাটা খুবই জরুরি। আমরা সাধারণত যখন দেখি যে একটা টিনেজ পিরিয়ডের কোনো ছেলে বা মেয়ে আমাদের কাছে এসেছে, মুখে খুব সামান্য গুড়ি গুড়ি দানা হয়েছে, তো এই ধরনের স্টেজে আমি যেটা বলি সেটা হচ্ছে যে ফেসটাকে যদি একটু ক্লিন রাখা যায়, এক্সট্রা অয়েল যেটা বের হচ্ছে, অতিরিক্ত তেল যেটা সিক্রেশন হচ্ছে, এটাকে যদি একটা ভালো অয়েল ফ্রি ফেস ওয়াশের মাধ্যমে সোক করে নেওয়া যায়, ফেসটাকে ড্রাই রাখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ব্রণ গুলো একটা সময় পরে চলে যায়, সেলফ লিমিটিংই থাকে, তেমন কিছু করার প্রয়োজন হয় না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র এতটুকু পরিচর্যার মাধ্যমে ব্রণটাকে সারানো যাচ্ছে না, গোটাগুলো বড় হয়ে যাচ্ছে, আমি যেটা একটু আগে বললাম, বা একটু ব্যথা করছে, পুজ হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে যখন আমাদের কাছে আসে আমরা ওই সিভিয়ারিটি অনুযায়ী ওষুধগুলো দিয়ে থাকি। ব্রণ বেসিক্যালি কিন্তু কিউরেবল ডিজিজ, অর্থাৎ প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি চিকিৎসা করা যায়, ব্রণ সাধারণত সেরে যায় এবং খুব ভালোভাবেই এটাকে কিওর করা সম্ভব। তো বেশ কিছু ব্যবহারের ওষুধ আছে, যেমন আমরা কিছু অ্যান্টিবায়োটিক ক্রিমস আছে, জেল আছে, সলিউশন আছে, যেমন অ্যাজিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন, এর পাশাপাশি ট্রেটিনয়েন জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহারের জন্য দিয়ে থাকি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু ব্যবহারের ওষুধ বা ফেস ওয়াশের মাধ্যমে ব্রণকে কমানো যাচ্ছে না, বা এটা বেড়েই যাচ্ছে বা বারবার ফেরত আসছে। তো এই ধরনের রিকারিং যে কন্ডিশনস গুলো আছে, সেক্ষেত্রে আমরা কিছু খাওয়ার ওষুধ চুজ করে থাকি। এক্ষেত্রে বেশ কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, যেমন অ্যাজিথ্রোমাইসিন আছে, ডক্সিসাইক্লিন আছে, খুব ভালো কাজ করে। আর আরেকটি ওষুধ আছে যেটাকে আমরা আইসোট্রেটিনয়েন বলে থাকি, এটা ভিটামিন এ ডিরাইভেটিভ। এটা ব্রণের ক্ষেত্রে খুবই কার্যকরী, আমি বলবো যে সব থেকে কার্যকরী ওষুধ। যেই ব্রণগুলো কোনো ওষুধেই সারছে না, বা অনেক ডিসফিগারিং হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড় ক্ষতের সৃষ্টি করছে, ব্যথা হচ্ছে, বা যাদের ক্ষেত্রে এই কমন ট্রিটমেন্ট গুলোর পরে বারবার ফেরত আসছে, তাদের ক্ষেত্রে যদি এই আইসোট্রেটিনয়েনটা একটা নির্দিষ্ট ডোজ অনুযায়ী যদি দেওয়া যায়, তাহলে দেখা যায় যে পার্মানেন্টলি ব্রণটাকে রিমুভ করা সম্ভব। তবে ওষুধটার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম এবং কিছু সাবধানতার বিষয় আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রেসক্রাইব করার ব্যাপারে। এগুলোই হচ্ছে মূলত প্রচলিত ব্রণের ট্রিটমেন্ট। যে স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রণের চিকিৎসার বেলায় অনেকে সাথে সাথে ডাক্তারের কাছে না গিয়ে বরঞ্চ আরেকজনের পাশের বাড়ি থেকে কি ওষুধ খেলো, বা রিলেটিভ কেউ একজন সেম সমস্যায় ভুগছিল, নিজে থেকে অ্যান্টিবায়োটিক খেলো, বা নিজে থেকে কোনো একটা ট্রিটমেন্ট ট্রাই করে। এই ব্যাপারে আপনি কি বলতে চান স্যার? আপনি কি কি বলবেন এনাদের যারা হচ্ছে আসলে নিজে একটা থেকে জিনিস হচ্ছে, জি, রাইট, আপনি ঠিকই বলেছেন, অনেক কিছু অনেকে ট্রাই করেন, আমরা পেয়ে থাকি। তাতে অনেক সময় দেখা যায় কি যে যে ব্রণটা খুব সিম্পল ছিল, খুব ইজিলি ট্রিটেবল ছিল, ততটা মারাত্মক অবস্থায় ছিল না, একটু কমপ্লিকেটেড হয়ে গেছে বা একটু কমপ্লিকেসি ডেভেলপ করেছে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি যেটা বলছিলাম যে ব্রণের ট্রিটমেন্টটা বেসিক্যালি স্টেজ অনুযায়ী বা তার ম্যানিফেস্টেশন অনুযায়ী বা মাত্রা অনুযায়ী বা কতখানি ছড়িয়েছে বা কতখানি মারাত্মক হয়েছে, সেই অনুযায়ী যেহেতু ট্রিটমেন্টটা সেট করা হয়। এবং এর পাশাপাশি আরো অনেকগুলো বিষয় দেখা হয়, বয়স কত, জেন্ডার একটা ফ্যাক্টর আছে, এবং আনুষঙ্গিক বেশ কিছু জিনিস বিবেচনায় এনেই যেহেতু ট্রিটমেন্টটা সেট করা হয়। তো এক একজন ইন্ডিভিজুয়াল, এক একজন মানুষ অবশ্যই ইন্ডিভিজুয়াল এবং স্বতন্ত্র, এবং তার ম্যানিফেস্টেশনটা আলাদা হতে পারে। সুতরাং আরেকজনের জন্য যেটা প্রেসক্রাইবড হয়েছে সেটা তার জন্য জাস্টিফাইয়েবল নাও হতে পারে। এই জন্য আমি ব্রণের ক্ষেত্রে যেটা বলতে চাই, প্রথম অবস্থায় অল্প বিস্তর থাকলে খুব বেশি বিচলিত হওয়ার দরকার নেই। ফেস ওয়াশ ইউজ করতে পারেন। ফেসটাকে অয়েলি রাখা যাবে না, খোটানো নিষেধ। অনেকের একটা অভ্যাস থাকে, খুঁটিয়ে ভেতরের শালটাকে বের করার চেষ্টা করে, এতে অনেক ক্ষেত্রে হয় কি দাগ হয়ে যায়। তো এটাকে আমরা বলি পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন, যেটা ব্রণ পরবর্তী একটি জটিলতা বা কমপ্লিকেশন বলে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি এই দাগগুলো আর যেতে চায় না। তো এই জন্য ম্যানিপুলেট না করে যদি আর্লি স্টেজে ডাক্তারের কাছে যাওয়া যায়, তাহলে উইদাউট এনি কমপ্লিকেশন দেখা যায় অল্প চিকিৎসাতে ব্রণটাকে সারিয়ে তোলা যাচ্ছে। স্যার, আপনি পিগমেন্টেশনের কথা বললেন যে ব্রণ থেকে পরবর্তীতে স্কিনে পিগমেন্টেশন হতে পারে। এছাড়াও স্যার অনেক সময় ব্রণ যখন কেউ খুঁটিয়ে বার্স্ট করে পিম্পল গুলোকে, দেখা যায় যে পরবর্তীতে স্কার ফর্মেশন হয়, গর্তের মতন হয়ে যায় স্কিনের মধ্যে। সেই ক্ষেত্রে এই স্কারের কি কোনো ট্রিটমেন্ট রয়েছে, রাইট। যেটা কি সারিয়ে তোলা সম্ভব? জি, একনি বা ব্রণের বেসিক্যালি দুইটাই কমপ্লিকেশন আমরা দেখে থাকি। একটা হচ্ছে পিগমেন্টেশন, যেটা কালো দাগ, আর একটা হচ্ছে স্কার বা যেটাকে আমরা ক্ষত বলে থাকি। তো দাগের ক্ষেত্রে যেটা বলছিলাম, বেশ কিছু ক্রিম আছে, আমরা হাইড্রোকুইনন বেসড, নন হাইড্রোকুইনন বেসড কিছু ব্লিচিং ক্রিম অ্যাপ্লাই করার জন্য দিয়ে থাকি। একটা সানব্লক ক্রিম অনেক সময় আমরা সাজেস্ট করি, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই ক্রিমগুলো একটা সময় পর্যন্ত ব্যবহার করলে দাগগুলো চলে যায়। যদি কারো কারো ক্ষেত্রে তারপরও না যায়, আমরা কেমিক্যাল পিলিং করে থাকি, অনেক ক্ষেত্রে লেজার, পিগমেন্ট লেজার কাজ করে। এটা গেল দাগের বিষয়। গর্ত ট্রিটমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। গর্ত বেশ কয়েক ধরনেরই গর্ত হয়ে থাকে, আমরা এটাকে ক্লাসিফাই করে থাকি। যেমন আইস্টিক স্কার আছে, যেটা একদমই খুবই সূক্ষ্ম, একদমই মিহি এবং খুবই পয়েন্টেড স্কারের মতো হয়, এটা এক ধরনের।
আর বক্স আর রোল্ড স্কার বলে, যেগুলো একটু বড় হয়ে থাকে, গোলাকার হয়ে থাকে এবং একটু ডিপ সিটেড হয়ে থাকে। তো এই ধরনের স্কার নিয়েই সাধারণত আমাদের কাছে পেশেন্টরা আসেন। তো স্কারের হওয়ার কারণটা হচ্ছে কি, যে ব্রনগুলো খুব বড় হয়ে যায়, ডিপ সিটেড থাকে, সেটা ব্রন যদি খুব অনেকদিন ধরে ইনফেক্টেড থাকে বা যদি খুব বেশি ম্যানিপুলেট করা হয় বা খোটানো হয়, তো এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা প্রয়োজন। এই জন্য আমি বলছিলাম যে স্কার একবার হয়ে গেলে যেহেতু এটাকে পুরোপুরি সারানো যায় না, কোনো চিকিৎসার মাধ্যমেই স্কারকে 100% রিমুভ করে আগের মসৃণ ত্বকে ফেরত আনা যায় না। বেশ কিছু ট্রিটমেন্ট আছে, যেহেতু যায় না সেহেতু প্রতিরোধ করাটা বেটার, প্রিভেনশন ইজ বেটার। এই জন্য আর্লি স্টেজে ব্রন ট্রিটমেন্ট করলে হয় কি, যে স্কার হয় না। তারপরে যখন স্কার হয়ে যায় আমাদের কাছে চলে আসে, এখন বর্তমান মেডিকেল সায়েন্সে বেশ কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। যেমন একটা হচ্ছে আমরা মাইক্রো নিডলিং করে থাকি, সাবসিশন বলে একটা ট্রিটমেন্ট আছে, পিআরপি আমরা অ্যাপ্লাই করে থাকি, আবার লেজারও আছে। তো এক্ষেত্রে যে জিনিসটা করা হয়, যেমন সাবসিশন সবচেয়ে পুরনো চিকিৎসা, আমরা স্কারের নিচে গিয়ে, যে স্কারে যে জিনিসটা হয় যে একটা ফাইব্রাস টিস্যু আসে, ত্বকটাকে টেনে ধরে রাখে। তো আমরা ওই টিস্যুটাকে যখন কেটে ফেলার চেষ্টা করি তলা দিয়ে, তখন স্কারটা আস্তে করে উঠে চলে আসে। আমরা যখন মাইক্রো নিডলিং করি বা ডার্মা রোলার করি, একই অবস্থা, এখানে একটু ইনফ্ল্যামেশন ক্রিয়েট হয়, ব্লাড সার্কুলেশনটা বাড়ে, এখানে কানেকটিভ টিস্যুগুলো আবার রিজেনারেশন হয়, যার কারণে দেখা যায় যে ওই দেবে যাওয়া অংশগুলো আস্তে করে উঠে আসে। এবং লেজারেরও মেকানিজম মোরলেস সেম, আমরা ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার আছে, এটা ইউজ করে থাকি। এটার মাধ্যমেও অনেকাংশে কমিয়ে ফেলা যায়, কিন্তু শতভাগ স্কারকে তুলে ফেলা আসলে সম্ভব না। জি আচ্ছা স্যার, ইতিমধ্যে আমাদের দর্শক কিছু প্রশ্ন করেছে, আমি একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। প্রথমেই প্রশ্ন করেছে আনিকা। উনি প্রশ্ন করেছে চুল পড়ার জন্য কি করা উচিত। স্যার আমি এই টপিকেই আসতে চাচ্ছিলাম স্যার, এটাও অনেক কমন একটা সমস্যা, আমাদের সব বয়সী মাঝেই দেখা যায় চুল পড়ার সমস্যাটা। তো এই চুল কেন বা হেয়ার ফল কেন হচ্ছে এত বেশি, এবং আমাদের দর্শকের প্রশ্ন হচ্ছে যে কি করা উচিত। আচ্ছা, চুল পড়াও আর একটা খুবই কমন প্রবলেম, এবং একনির মতোই, ব্রণের মতোই, চুল যখনই পড়া শুরু করে মানুষ খুবই টেনসড হয়ে যায়, এবং আমাদের কাছে অনেকে চলে আসেন। তো চুল পড়ার ক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বলতে চাই, যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মাথার ত্বক থেকে, স্ক্যাল্প থেকে দৈনিক গড়ে 100 থেকে 150টা পর্যন্ত চুল পড়তে পারে। এটা হচ্ছে ন্যাচারাল একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এবং চুল তার সম্পূর্ণ জীবদ্দশায় ঠিক এভাবেই সাইক্লিক অর্ডারে গ্রো করে। অর্থাৎ আমার মাথায় যে চুলগুলো আছে, একটা ফলিকল, অর্থাৎ একটা হেয়ার ফলিকল থেকে একটা চুল যখন গজায়, এটা বছর 3 বা 1000 দিন পর্যন্ত এটা বড় হয়, আমরা যেটাকে গ্রোয়িং ফেজ বলি। তারপর এটা 3 মাসের মতো বেঁচে থাকে ম্যাচিওর অবস্থায়, তারপর এটা পড়ে যায় এবং সেখানে আরেকটা চুল গজায়। তো এভাবেই পুরনো চুল পড়ে যায়, নতুন চুল গজায়, এই সাইকেলটা চলতে থাকে। তো কারোর মাথা থেকে যদি এই চুল এই মাত্রায় পড়ে, 50টা বা 60টা 100টা, এটা নিয়ে খুব বেশি বিচলিত না হয়ে একটু অপেক্ষা করাই ভালো। প্রতিদিন যে নিয়ম করে 100 থেকে 150টা চুল পড়বে তা কিন্তু নয়। কখনো কখনো দেখা যায় যে খুব কম পড়ছে, আবার কিছুদিন একটু বেশি পড়তে পারে, ইটস নর্মাল। তবে এর থেকে বেশি যদি চুল কারো যেতে থাকে, বা অনেকদিন ধরে যদি চুল যেতে থাকে, অনেকে বলে যে আমার মাথার যে বাঁধনটা আছে অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে, বা চুলের আগা ফেটে যাচ্ছে, বা আমার তালু দেখা যাচ্ছে, এই যে এই কমপ্লেন গুলো যখন আমাদের কাছে নিয়ে আসে, তখন আমরা বেসিক্যালি এটাকে অ্যাসেস করার চেষ্টা করি। তো অনেকগুলো কারণেই চুল পড়ে। সবচেয়ে যে কমন কজ, যে কারণে চুল পড়ে ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি ইন বাংলাদেশ, সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা হরমোন জনিত চুল পড়া বলে থাকি আমরা। এবং এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হতে পারে, এটাকে অনেকে প্যাটার্ন হেয়ার লসও বলে। ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক মাথার তালুর দুপাশ দিয়ে চুলটা চলে যায়, আমরা এটাকে বাইটেম্পোরাল রিসেশন বলি, ধীরে ধীরে মাথার সামনেটাও খালি হয়ে যায় এবং বল্ডনেস চলে আসে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, ঠিক মাথার সিথি বরাবর চুলটা আস্তে আস্তে কমে যেতে থাকে, হালকা হতে থাকে, এবং ওই জায়গার সিথিটা চওড়া হতে থাকে এবং তালু দেখা যেতে থাকে। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, এটা হলো হরমোন জনিত বিষয়। এর পাশাপাশি আরেকটা আছে যেটাকে আমরা এফ্লুভিয়াম বলে থাকি, যেখানে দেখা যায় যে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই পুরো মাথা জুড়েই সমানভাবে চুল পড়ছে। এর কারণগুলো কিন্তু ভিন্ন, এখানে হরমোনাল তেমন কোনো বিষয় নেই। তবে বেশ কিছু কারণ এখানে আছে, যেমন একটি হচ্ছে ইন্টারনাল কিছু কজ আছে, যেমন ডায়াবেটিস একটি ফ্যাক্টর, থাইরয়েডের কারণে হতে পারে 2 নম্বর। 3 হচ্ছে কিছু খাদ্যাভ্যাসের বিষয় আছে, আমাদের কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আছে যেগুলো আমাদের চুলের জন্য খুবই প্রয়োজন, যেমন ভিটামিন ডি,
আয়রন বা প্রোটিন, এই উপাদানগুলো যদি অনেক দিন ধরেই কারোর খাবারের মধ্যে কম থাকে বা ঘাটতি থাকে, সেই কারণেও কিন্তু চুল পড়তে পারে। ল্যাক অফ স্লিপ একটা কারণ, স্ট্রেস একটা কারণ, আরো কয়েকটা বিষয় আছে, যেমন মায়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি পরবর্তী সময়টাতে কিন্তু অনেক সময় এই চুল পড়ে, আবার এটা অটোমেটিক্যালি অনেকের ক্ষেত্রে আবার ফেরত চলে আসতে পারে। আর কিছু কিছু ওষুধ সেবনের কারণেও পড়ে, মাথার ত্বকে কিছু প্রবলেমের কারণে, যেমন খুশকি বা সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস যদি স্ক্যাল্প হয়, এর থেকেও চুল পড়তে পারে। তো মূলত এই কারণগুলোতেই সাধারণত চুল পড়ে। জি জি, ধন্যবাদ স্যার। স্যার, আপনি বলছিলেন যে ড্যান্ড্রাফ হলে, খুশকি হলে চুল পড়তে পারে। তো চুল পড়া, এই খুশকিটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, বা খুশকি হলে কিভাবে আমরা চিকিৎসা নিব? রাইট, খুশকি খুবই কমন একটি প্রবলেম, এবং মাথার স্ক্যাল্পে দেখা যায় যে আহ, আস্তরের মতো পড়ছে, আস্তরটা আস্তে আস্তে উঠে আসে, ঝুরি ঝুরি সাদা সাদা গোড়া, মানে গোড়া গোড়া দেখা যায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে গোটা হয়, অর্থাৎ মাথার চুলের যে হেয়ার ফলিকুলের চারিদিকে, আমরা যেটাকে ফলিকুলাইটিস বলি, অনেকের ক্ষেত্রে চুলকায়, এবং ওই চুলকানোর কারণে নখ লাগার কারণে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। তো খুশকির ক্ষেত্রে যাদের এই খুশকির প্রবণতা আছে, আমরা সাধারণত প্রথম অবস্থায় বলি যে কিটোকোনাজল 2% সমৃদ্ধ যে শ্যাম্পু গুলো আছে, এই শ্যাম্পু গুলো যদি একটা নিয়ম করে ব্যবহার করা যায়, এবং নিয়মটা হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 বার মাথার তালুতে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে যদি ধুয়ে ফেলা যায়, তাহলে মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে খুশকিটা চলে যাচ্ছে বা নিয়ন্ত্রণে চলে আসে। তবে যাদের খুশকির সমস্যাটা আছে, এই শ্যাম্পুটা দীর্ঘমেয়াদী সময় পর্যন্ত ব্যবহার করা প্রয়োজন, এটা হচ্ছে একটা বিষয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই খুশকির শ্যাম্পু ব্যবহার করার পরেও পুরোপুরি খুশকি যাচ্ছে না, বরং এই চুলকানিটা বেড়ে যাচ্ছে, বা এই যে আস্তরগুলো পড়ে, আমরা যেটাকে স্কেল বলি, অনেক বেশি থিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কাছে যখন আসেন, তখন আমরা অবস্থাটা দেখে কিছু ওষুধ খাওয়ার জন্য এবং ব্যবহারের জন্য দিয়ে থাকি, এবং সেই ওষুধগুলোর মাধ্যমেও এই খুশকিকে নিয়ন্ত্রণ করা যায় বেসিক্যালি। জি স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে চুল যদি কারো পড়তে থাকে, সেক্ষেত্রে কিভাবে সেটা কমানো যাবে? রাইট। কারণগুলো তো আমরা জানলাম, বেসিক্যালি হরমোনাল কারণে যাদের পড়ছে তাদের তো হরমোনাল ইমব্যালেন্সটা কারেক্ট করতে হবে। কিন্তু তাছাড়াও কি আমাদের ডেইলি লাইফে এমন কিছু আছে যা করলে আমরা কিছুটা এর থেকে পরিত্রাণ পাবো? জি, খুবই ভালো প্রশ্ন করেছেন। আমি আসলে চুলের চিকিৎসার ওষুধে যাওয়ার আগে জি, জেনারেল কতগুলো মেজার্স আছে, আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে চাই। কারণ আমাদের কাছে যখন চুল পড়া নিয়ে সমস্যায় রোগীরা আসেন, আমরা যখন অ্যাসেস করি, তখন দেখা যায় যে বেশ কিছু বিষয় আছে, যে বিষয়গুলো ঘরে বসেই বা ওষুধ ছাড়াই নিজেদের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আনার মাধ্যমেই এই চুল পড়ার সমস্যা অনেক ক্ষেত্রে কমিয়ে ফেলা যায়। যেমন আমি একটু আগে বলছিলাম যে হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ হেলদি স্কিন অ্যান্ড হেলদি হেয়ার। একটা সুস্থ ত্বক এবং চুলের জন্য আমার সুস্থ হেলদি লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে প্রথম যে কথাটা বলছিলাম, খাদ্যাভ্যাস, আমার খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি, প্রোটিন এবং আয়রন আছে কিনা, এটা দেখাটা খুব প্রয়োজন। এখন ভিটামিন ডি এর জন্য কি করা দরকার? একটা হচ্ছে যে আপনি তো দুধ, ডিম এগুলো খেতেই পারেন, এর পাশাপাশি একটা জিনিস প্রয়োজন, আপনি জানেন যে সান এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সূর্যের আলোর সংস্পর্শে যখন আমার ত্বকটা আসে, তখনই ভিটামিন ডি সিনথেসিস হয়। সুতরাং একটু সূর্যের আলোতে যাওয়া প্রয়োজন, বাইরে একটু একটু হাঁটার অভ্যাস করা প্রয়োজন, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে প্রোটিনের ক্ষেত্রেও সেই প্রোটিন সমৃদ্ধ খাবার বা আমিষ সমৃদ্ধ খাবারের প্রয়োজন আছে। আয়রনের ক্ষেত্রে আমরা কচুর কথা বলতে পারি, কলার কথা বলতে পারি। এই যে বিষয়গুলো আছে, এই খাবারের আইটেমগুলো আমার আমার প্রতিদিনের দৈনন্দিন খাবারে আছে কিনা সেটা জানা প্রয়োজন। স্ট্রেস বা দুশ্চিন্তা, অতিরিক্ত স্ট্রেস কিন্তু আমাদের হেয়ার ফলের একটা কারণ। সুতরাং আমাদের লাইফটাকে যতখানি আমরা স্ট্রেস ফ্রি রাখতে পারবো, সেটা খুবই জরুরি। ঘুম খুবই প্রয়োজন। আর আরেকটি বিষয়, আমি অভ্যাসের কথা বা বদ অভ্যাসের কথা বলবো, যে ধূমপান যারা করেন, দেখা গেছে যে ধূমপায়ী ব্যক্তিদের ক্ষেত্রে চুল পড়ার একটা প্রবণতা থাকে, এবং যাদের চুল পড়ে তারা যদি ধূমপানটা চালিয়ে যান, সেক্ষেত্রে ওষুধ যেমন খুব ভালো ফলাফল দেয় না, এবং চুল পড়াটা বেড়েই যেতে থাকে। সুতরাং ধূমপানের অভ্যাস যাদের আছে, তারা ধূমপানের অভ্যাসটা পরিহার করতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু নিজ থেকে করা যায়। মাথার ত্বকটাকে পরিষ্কার রাখার জন্য একটা ভালো শ্যাম্পু ইউজ করতে হবে। যাদের খুশকির সমস্যা আছে, সেই খুশকির সমস্যার সমাধানের কথাও আমি বললাম। তো এত কিছু করার পর এগুলো কিন্তু নর্মালি লাইফস্টাইলে যে কেউ ইনকর্পোরেট করতে পারে। তো তারপরেও যদি চুল পড়তে থাকে বা চুল পড়ার সমস্যা নিয়ে আমাদের কাছে যখন আসেন, তখন আমরা যেটা বললাম যে অ্যাকর্ডিং টু দ্য কজ আমরা এটাকে অ্যাসেস করি যে কোন ধরনের চুল পড়া আছে, এবং সেক্ষেত্রে কোনো আনুষঙ্গিক কারণ এর সাথে আছে কিনা, এবং আহ, তার চুল পড়ার গ্রেডিংটা কেমন, মানে কোন স্টেজে আছে, সেই অনুযায়ী আমরা বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আছে। যেমন যদি হরমোনাল হয়, সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে খাওয়ার ওষুধ আছে, যেমন ফিনেস্টারের একটা ওষুধ যেটা খুব ভালো কাজ করে। মিনক্সিডিল বলে একটি ওষুধ, যেটা আমরা মাথার তালুতে ব্যবহারের জন্য দিয়ে থাকি। ছেলেদের এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রেই এটা খুব ভালো কাজ করে। নন মিনক্সিডিল, অর্থাৎ মিনক্সিডিল ছাড়াও বেশ কিছু ব্যবহারের ওষুধ আছে।
এটাও খুব ভালো কাজ করে। এর পাশাপাশি কারো যদি ডায়াবেটিস থাকে বা থাইরয়েড জনিত সমস্যা থাকে, তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা প্রয়োজন হয়। তো এগুলো মূলত ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা ওষুধের মাধ্যমে আমরা, এবং পাশাপাশি তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রেই দেখা যায় যে চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজানোর ক্ষেত্রে একটা বেশ ভালো ফল পাওয়া যায়। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় এই চিকিৎসাটুকু সাফিসিয়েন্ট হয় না, সেই ক্ষেত্রে আমরা এর পরবর্তীতে বেশ কিছু ইন্টারভেনশনে যাই, যেমন পিআরপি থেরাপি আছে, আমরা কখনো কখনো লো লেভেল লাইট থেরাপি আছে, এবং অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট আছে, সেটাও আরেকটি ট্রিটমেন্ট অপশন আছে। এই চিকিৎসা পদ্ধতিগুলোকেই ইন্ডিভিজুয়াল পেশেন্টের ডিমান্ড অনুযায়ী আমরা সেট করে থাকি এবং চুল পড়ার চিকিৎসাতে ভালো ফল পাওয়া যায়। জি, ধন্যবাদ স্যার। স্যার আপনি অ্যাকনে ট্রিটমেন্টের বেলাও বলেছিলেন একটা ওয়ার্ড পিআরপি, এবং জি, জি, এখন স্কিন হেয়ার ফলের জন্য বলছিলেন যে পিআরপি দিলে কিছুটা চুল রিগ্রো চান্স থাকে। স্যার রাইট। পিআরপিটা আসলে কি? পিআরপি এব্রিভিয়েশনটা হচ্ছে প্লেটিলেট রিচ প্লাজমা, অর্থাৎ আমাদের সকলের ব্লাডেই প্লেটিলেট বা অনুচক্রিকা বলে একটি উপাদান আছে, আমরা সবাই জানি। তো পিআরপিতে যেটা করা হয় যে পেশেন্টের ভেইন থেকে, অর্থাৎ শিরা থেকে একটু রক্ত নেওয়া হয়, তারপর একটা সেন্ট্রিফিউজ মেশিনে এটাকে ঘোরানো হয় বা স্পিন করা হয়, এবং স্পিন করার মাধ্যমে উপরে যে অংশটা জমে একটা অংশ, সেটাকে আমরা প্লেটিলেট রিচ প্লাজমা বলি, অর্থাৎ একটি প্লাজমা যেখানে প্লেটিলেটটা অনেক বেশি কনসেন্ট্রেটেড, অর্থাৎ আমার নর্মাল ব্লাডে যেই মাত্রায় প্লেটলেট আছে তার থেকে 3 থেকে 5 গুণ বেশি। এবং এটার উপকারিতাটা কি? এটার মধ্যে বেশ কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে। এই গ্রোথ ফ্যাক্টর গুলো যে কাজটা করে, আমরা যখন মাথার ত্বকে এই পিআরপিটা ইনজেক্ট করি, তখন এটা দেখা যায় যে ওই জায়গায় ব্লাড সার্কুলেশনটা বাড়াচ্ছে, হেয়ার ফলিকুল গুলোকে রিজুভিনেট করছে, যার ফলে দেখা যায় যে মৃতপ্রায় হেয়ার ফলিকুল যেখান থেকে ভালোভাবে চুল গজাচ্ছে না, গজালে খুব একটা হেলদি হচ্ছে না, সেখানে ওই হেয়ার ফলিকুল গুলোকে রিজুভিনেট করার মাধ্যমে দেখা যায় যে সেখান থেকে নতুন ভাবে আবার হেয়ার গ্রো শুরু করে। সাধারণত আমরা মাসে একবার করে এই ইনজেকশনের মাধ্যমে পিআরপি দিয়ে থাকি, 6টা থেকে 8টা সেশন, ক্ষেত্র বিশেষে আর একটু বেশি লাগতে পারে। আমরা প্রথমে মাথার ত্বকটাকে একটু ইনজেকশনের মাধ্যমে অ্যানেস্থেটাইজ করে, তারপরে প্রপার সেফটি মেজার্স মেনটেন করে সতর্কতার সাথে সাধারণত পিআরপি ইনজেকশনটা দেওয়া হয়। যার ব্লাড থেকে নেওয়া হয়েছে তার স্ক্যাল্পি দেওয়া, অর্থাৎ অন্য কারো ব্লাড থেকে পিআরপি সংগ্রহ করে দেওয়া হয় না, এবং এখানে কোনো ধরনের প্রিজারভেটিভস বা কোনো ধরনের আপনার কোনো ধরনের কেমিক্যাল বা অন্য কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু অ্যাড করা হয় না। তবে আমি একটি কথা পিআরপির ক্ষেত্রে বলতে চাই যে এখন পিআরপি খুবই প্রচলিত একটি চিকিৎসা অবশ্যই, তবে পিআরপি কিন্তু ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি হেয়ার ফলের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় না। এটা বেসিক্যালি একটি আচ্ছা, অ্যাডজুভেন্ট চিকিৎসা, অর্থাৎ আপনার একটি চিকিৎসার সাথে সহায়ক চিকিৎসা হিসেবে এটা কাজ করে। জি, সবকিছু একসাথে সমন্বয়ে চিকিৎসাটা দেওয়া হবে। পিআরপি জাস্ট অন্য চিকিৎসার সাথে অ্যাডিশনাল চিকিৎসা হিসাবে আমরা দিয়ে থাকি, রাইট, এটাই বলতে চাচ্ছেন। রাইট। স্যার আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, আমি একটা প্রশ্ন নিচ্ছি স্যার। প্রশ্ন করেছে শফিকুল রহমান, উনি বলছে যে আমি প্রবাসে আছি, মাঝে মাঝে শরীর খুব চুলকায় এবং শুষ্কতা অনুভব করছি, এতে কি করব? স্যার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে রাইট, এবং খুব ইচিং স্কিনটা হচ্ছে। রাইট, ড্রাইনেস থেকে যে ইচিংটা হয় আমরা যেটাকে জেরোটিক প্রুরাইটাস বলে থাকি, অর্থাৎ জেরোসিস মানে হচ্ছে ড্রাইনেস, প্রুরাইটাস মানে হচ্ছে ইচিং। তো আমাদের শরীরে যখন ড্রাই হয়ে যায়, তো আমাদের যে ওয়াটার যদি সোক আপ হয়ে যায়, তখন এই ড্রাইনেস একটা সাবজেক্টিভ ইচিং ফিলিংস তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমাদের এই ত্বকটাকে আর্দ্র রাখা বা ত্বকের আর্দ্রতা ধরে রাখাটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে ভালো একটা ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার এবং নিয়মিত করা দরকার, এবং এই ময়েশ্চারাইজারের ক্ষেত্রে কতগুলো উপাদান থাকা প্রয়োজন সেই ময়েশ্চারাইজারের মধ্যে, যেমন পেট্রোলিয়াম জেলি, হোয়াইট পেট্রোলিয়াম জেলি হতে পারে, ল্যাকটিক অ্যাসিড হতে পারে, ইউরিয়া হতে পারে, শিয়া বাটার হতে পারে। এই যে উপাদান সমৃদ্ধ যে ময়েশ্চারাইজার গুলো আছে, এগুলো যদি উনি নিয়মিত ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় যে ত্বকটা আর্দ্র থাকবে, শুষ্ক হবে না, এবং ইচিংটা অনেকাংশে কমে যাবে। তবে ইচিং যদি তারপরও না কমে, এর পাশাপাশি একটা অ্যান্টিহিস্টামিন খাওয়া যেতে পারে কিছু সময়ের জন্য। তবে কতগুলো কারণ আছে যে কারণে স্কিনটা ড্রাই হয়, যেমন হচ্ছে থাইরয়েড একটা ফ্যাক্টর, ডায়াবেটিস আর একটা ফ্যাক্টর। তো এই বিষয়গুলো আছে কিনা ওনার, তো সেটা দেখে নেওয়া প্রয়োজন। অনেকের ক্ষেত্রে দেখা যায় এনভায়রনমেন্টের কারণেও এই ড্রাইনেসটা হয়। দেখা যায় যে যারা অনেকক্ষণ এসির মধ্যে আছেন, তো এসির কারণে হয় কি দেখা যায় যে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। তো এই ধরনের ফ্যাক্টর গুলোকে একটু অ্যাড্রেস করা দরকার। একটা ভালো ময়েশ্চারাইজার উনি ব্যবহার করতে পারেন, এবং যদি তারপরও খুব বেশি চুলকায় একটা অ্যান্টিহিস্টামিন খাওয়া যেতে পারে। জি, ধন্যবাদ স্যার। স্যার আরেকজন প্রশ্ন করেছে, উনি বলছে যে অপর্ণা বিশ্বাস প্রশ্ন করেছে, ঘামাচি ব্রণের মতো ফাঙ্গাল অ্যাকনে বলে সম্ভবত মুখে মাথার দুই পাশে শরীরে থাকলে করণীয় কি? স্যার ওনার প্রশ্ন হচ্ছে, ওনার ঘামাচির মতো ফাঙ্গাল অ্যাকনি বলছে এটাকে,
ওনার মুখের দুপাশে আছে এবং শরীরেও আছে, এটাতে করণীয় কি? আচ্ছা, একনির সাথে ফাঙ্গাসের কোনো সম্পর্ক নেই। ফাঙ্গাল একনি বলে বেসিক্যালি কিছু নাই। ফাঙ্গাল জি একনি বলে কোনো টার্ম নাই। একনি বেসিক্যালি আমি বলেছি যে আমাদের তেল মানে গ্রোথের সমস্যা, তো ওখানে একটা ব্যাকটেরিয়া থাকে আমরা যেটাকে ব্যাকটেরিয়াল। প্রোপায়োনি ব্যাকটেরিয়াম অ্যাক্টিস বলে থাকি। ওই ব্যাকটেরিয়াটা এখানে একটা রোল প্লে করে। সম্ভবত ওনার ব্রনি আছে। তো এই জি ক্ষেত্রে ওই যদি মুখটা তৈলাক্ত থাকে তেলটা কমাতে হবে। আর ব্রনের যে মাত্রা আছে, যেহেতু ওনার ফেসের পাশাপাশি শরীরের অন্য জায়গায় আছে, হয়তোবা ওনার ব্যবহারের ওষুধ পাশাপাশি খাওয়ার ওষুধ প্রয়োজন। ওনার ব্রনের টাইপটা এবং স্টেজটা বুঝে সেই অনুযায়ী, তো উনি একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ যদি নেন তাহলে সেই অনুযায়ী চিকিৎসা শুরু করলে আমার মনে হয় যে এটাকে সারিয়ে তোলা সম্ভব। ওনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জি, সেটাই স্যার ভালো হয়। আরেকজন প্রশ্ন করেছে জাহিদুল ইসলাম। উনি প্রশ্ন করেছে, স্যার ওয়াই ওয়ান সাইড অফ মাই বডি সোয়েটস। ওনার শরীরের এক পাশ বেশি সোয়েটিং হচ্ছে, যেরকম চেস্ট, ফেস, হ্যান্ড এক্সেট্রা। সলিউশন প্লিজ। আসলে উনি যে চেস্ট ফেস এই জায়গাগুলো বলেছেন, আসলে আমাদের শরীরের যেই জায়গাগুলোতে সোয়েট গ্ল্যান্ড বেশি আছে, আমাদের ঘামটা আসলে ওই জায়গায় মূলত বেশি হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে যেই জায়গাগুলোতে আমাদের অলওয়েজ আমরা কাপড় পরে থাকছি, একটু টাইট অবস্থা আছে, সেই জায়গাগুলোতে সোয়েটিংটা বেশি হয়ে থাকে, এটাই স্বাভাবিক। তো এখন আসলে সারা শরীরে অনেকের ক্ষেত্রে একটু বেশি ঘামা প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে এটাকে কমানোর তেমন কোনো বিষয় নেই। তবে একটা জিনিস হলো যে এই ঘামটাকে একটু মুছে রাখতে হবে, একটু ড্রাই রাখা প্রয়োজন, সুতির কাপড় পরা প্রয়োজন এবং ট্যালকাম পাউডার ইউজ করা যেতে পারে যদি ঘামাচির সমস্যা হয় ঘাম থেকে। জি আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আহ ওনার নাম আসমা আক্তার। উনি প্রশ্ন করেছেন, আমার মেয়ের বয়স 5 বছর 6 মাস। হঠাৎ তার ডান চোখের নিচে একটা চাকা হয়ে ফুলে যায় এবং সাদা হয়ে গিয়েছে। প্লিজ সমাধান চাই। স্যার চোখের নিচে ফুলে গিয়েছে, সাদা হয়ে গেছে বলছে উনি। সাদা আচ্ছা, হয়ে এখন গিয়েছে। একটা জিনিস হলো যে হ্যাঁ, অনেক কারণেই হতে পারে এখানে। একটা হিস্ট্রি নেওয়াটা প্রয়োজন। অনেক সময় দেখা যায় কোনো আঘাত থেকে জি হতে পারে, কোনো ইনসেক্ট বাইট থেকে হতে পারে। এই ধরনের বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে কোনো ফেস ওয়াশ ইউজ করা হয়েছে বা কোনো ক্রিম, সেটার থেকে কোনো ধরনের সেন্সিটিভিটি থেকে হতে পারে। তো উনার ওইখানে ফুলে গিয়ে পরে সাদা হয়ে যাওয়াটাকে আমরা পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপোপিগমেন্টেশন বলি। সম্ভবত ওখানে ওনার কোনো অ্যালার্জি, কোনো গোটা উঠেছিল, সেখান থেকে পরে যখন ওটা বসে গেছে, সেখান থেকে এই সাদাটা হয়েছে। তো এটা দেখা খুবই প্রয়োজন যেহেতু চোখের নিচে আছে। তবে আমার মনে হয় যে এটা ওষুধের মাধ্যমে রিমুভ করা সম্ভব। জি। জি স্যার আরেকজন প্রশ্ন করেছে, মিসেস লতিফা। উনি প্রশ্ন করেছে, মেস্তার স্থায়ী স্থায়ী সমাধান কি? স্যার উনি মেস্তা নিয়ে প্রশ্ন করেছে, আপনি যদি জি, মেস্তা সম্পর্কে একটু বলতেন আমাদের। মেস্তা যেটাকে আমরা মেলাজমা বলে থাকি, এটা খুবই ডিফিকাল্ট টু ট্রিট একটা প্রবলেম। এটাকে সারানো খুবই কঠিন। তো মেস্তা আচ্ছা অনেকগুলো কারণে পড়ে, তার মধ্যে একটি হচ্ছে বংশগত একটা বিষয় আছে, দ্বিতীয় হচ্ছে যে প্রেগনেন্সি পরে মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি পরে অনেকের ক্ষেত্রে পড়ছে, সূর্যের আলোর প্রতি অনেকে হাইপার সেন্সিটিভ বা অতি সংবেদনশীল থাকে। তো সূর্যের আলোর এই অতি সংবেদনশীলতার কারণেও অনেকের ক্ষেত্রে মেস্তা পড়ে থাকে। তো মেস্তার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাসেস করা দরকার যে মেস্তাটা কতদিন ধরে আছে। আমাদের ত্বকের দুটা লেয়ার আছে, উপরের লেয়ারটাকে আমরা এপিডার্মিস বলি, নিচের লেয়ারটাকে ডার্মিস বলি। যদি উপরের লেয়ারে থেকে যায় এপিডার্মাল মেলাজমা যেটা বলে, এটা ট্রিটমেন্টের মাধ্যমে আহ ভালোভাবেই কমিয়ে ফেলা যায়। কিন্তু মেস্তাটা যদি নিচের স্তরে চলে যায়, অর্থাৎ ডার্মাল মেলাজমা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরোপুরি ভাবে সারিয়ে তোলা যায় না। তো একটা হচ্ছে প্রথম অবস্থায় জিনিসটা করা প্রয়োজন, এক হলো যে সান ব্লক ক্রিম ইউজ করা যেতে পারে এবং এটা খুবই প্রয়োজন মেস্তার চিকিৎসার ক্ষেত্রে। সূর্যের আলোতে বের হওয়ার আগেই সানব্লক ক্রিমটা লাগানো দরকার। আর যতটুকু সম্ভব মিড ডে সান আমরা যেটা বলি, অর্থাৎ দিনের মাঝের সূর্যটা, অর্থাৎ সকাল 9টা থেকে বেলা 3টার মধ্যে যে সূর্যের আলোটা আছে, এই আলোটা যদি অ্যাভয়েড করা সম্ভব হয় তাহলে খুব ভালো। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যে আমরা কিছু ব্যবহারের ওষুধ দিয়ে থাকি, এই ক্ষেত্রে বেশ কিছু ব্লিচিং এজেন্টস আছে, আমরা সেটা ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু ক্রিমের মাধ্যমে হচ্ছে না, দু একটা খাওয়ার ওষুধ আছে। আমরা কেমিক্যাল পিলিং বলে একটি ট্রিটমেন্ট অপশন আছে, যেটা অনেক সময় অ্যাপ্লাই করে থাকি, গ্লাইকোলিক অ্যাসিড বা টিসিএ, এই ধরনের কেমিক্যাল এজেন্টের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, সাধারণত মাসে একবার করা হয়, একটা ইন্টারভেলে এই কেমিক্যাল পিল অ্যাপ্লাই করার মাধ্যমেও দেখা যায় অনেকের ক্ষেত্রে মেস্তাটা কমে আসে। জি জি স্যার। স্যার আরেকজন প্রশ্ন করেছে, আমার চোখের নিচে কালো দাগ দূর করতে কি করা যায়? মোহাম্মদ আসাদ প্রশ্ন করেছেন। জি, আন্ডার আই ডার্কনেস যেটাকে আমরা পেরি অরবিটাল ডার্কনেস বলি, এটার আসলে
বেশ কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে বংশগত একটা কারণে হয়ে থাকে, এক। 2 নম্বর হচ্ছে যে কারো ক্ষেত্রে যদি স্লিপ ডিস্টারবেন্স থাকে, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এখন একটু দেখা প্রয়োজন যে আসলে কি কারণে হচ্ছে। বংশগত কারণে যদি হয়ে থাকে, এটাকে আসলে খুব একটা রিমুভ করা যায় না। আবার অনেকের ক্ষেত্রে কি হয় যে আমাদের চোখের নিচে ইনফরবিটাল একটা ফ্যাটের প্যাড আছে, প্যাড অফ ফ্যাট, অনেকের ক্ষেত্রে সেটা যদি কমে যায় বা ডিপ্লিট করে যায়, মানে ক্ষয়ে যায়, তাহলে দেখা যায় যে চোখটা একটু গাটারের মধ্যে ঢুকে যাওয়ার কারণে একটা ইমপ্রেশন আসে যে কালো হয়ে গেছে। তো সেটাকে যদি আমরা ওই সাবস্টিটিউট করতে পারি, তাহলে অনেক সময় দেখা যায় যে ওই গর্তটা বা ঢুকে যাওয়াটাকে এলিভেট করলেও দাগটা চলে যায়। এর পাশাপাশি বেশ কিছু ক্রিম আছে, আমরা সেটা প্রেসক্রাইব করে থাকি। আর পিআরপি যে ট্রিটমেন্টের কথা আমি বলছিলাম স্কারের জন্য, চুলের জন্য, এই পিআরপি থেরাপিটাও এই আন্ডার আই ডার্কনেস এর ক্ষেত্রে ভালো কাজ করে। আচ্ছা স্যার, অনেকগুলো প্রশ্ন নিলাম স্যার। স্যার এবারে একটু ফিরে আসি আমাদের কোয়েশ্চেনে স্যার। স্যার জি হেয়ার ফলের কথা আমরা বলছিলাম, তাছাড়াও আরেকটা সমস্যা মহিলাদের দেখা যায় যে অবাঞ্ছিত লোম। জি একদিকে তো চুল পড়ে যাচ্ছে, আবার অনেক জি ক্ষেত্রে জি দেখা যাচ্ছে অনেক অনাকাঙ্ক্ষিত জায়গায় তার বেশি জি বেশি হেয়ার গ্রো করছে, যেরকম ফেসে ফেশিয়াল হেয়ার, অনেকের চেস্টে, পিঠে। স্যার এই ক্ষেত্রে স্যার এই হার্সুটিজম বলে এটাকে স্যার, তো এটাতে করণীয় কি হতে পারে? হার্সুটিজমের একটা জিনিস কি যে এটা আহ, একটা বিষয় অ্যাসেস করা প্রয়োজন যে এটার সাথে আন্ডারলাইন কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। তো আমাদের কাছে জি যখন মহিলারা এই হার্সুটিজম নিয়ে আসেন, এই বিষয়টাকে আমরা আগে অ্যাসেস করার চেষ্টা করি। আমি শুরুতেই বলছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথা, এবং আপনি জানেন যে এটা এমন একটা কন্ডিশন যেখানে এই হরমোনের তারতম্যের কারণে বা ভারসাম্যহীনতার কারণে দেখা যায় যে অনিয়মিত মাসিক হচ্ছে, কারো ক্ষেত্রে দেখা যায় 2 মাস 3 মাস পর পর হচ্ছে, শরীরটা মুটিয়ে যাচ্ছে। এই ধরনের পেশেন্টরা এই হার্সুটিজমে ভুগে থাকে। তো সেক্ষেত্রে এই আন্ডারলাইং যে মেইন কজটা আছে, এই কজটাকে আইডেন্টিফাই করে সেটা ট্রিটমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গাইনোকোলজিস্ট এবং হরমোন বিশেষজ্ঞের চিকিৎসার পাশাপাশি এই স্কিনের ট্রিটমেন্টটা একসাথে ডার্মাটোলজিস্টরা আমরা করে থাকি। তো সেক্ষেত্রে এই ইন্টারনাল যে কজটা আছে এইটা ট্রিটমেন্ট করা প্রয়োজন, এবং তার এই সমস্যার সমাধানটা আগে করা প্রয়োজন। কারণ ওই সমস্যাটা রেখে আমরা যদি শুধু হার্সুটিজমের ট্রিটমেন্ট করতে যাই, তাহলে আসলে খুব একটা ভালো ফল দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। তো ওই চিকিৎসার পাশাপাশি যেই চিকিৎসাটা আছে সেটা হচ্ছে যে এই অবাঞ্ছিত লোমটাকে কমানোর জন্য সবচেয়ে কার্যকরী, বা আমি বলবো যে একমাত্র কার্যকরী যে ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে লেজার। ওই লেজার। পেশেন্টের আচ্ছা যে ইন্টারনাল হরমোনাল ইমব্যালেন্স আছে সেটার জন্য তো উনার ওষুধ খেতে লাগবেই, উনি সেটা চলবেই। এর পাশাপাশি যে এক্সিস্টিং হেয়ার গুলো আছে, লোমটা আছে, এটাকে দূর করার জন্য আমরা লেজার, বেসিক্যালি 2 ধরনের লেজার ডিভাইস আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে আচ্ছা লং পালস এনডিয়াগ লেজার, আর একটা হচ্ছে ডায়োড লেজার। এবং লেজারের মাধ্যমে এই আচ্ছা। ফেশিয়াল হেয়ারকে অনেকখানি কমিয়ে ফেলা সম্ভব। জি স্যার লেজার ট্রিটমেন্ট যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে কয়টা সেশন লাগবে বা কতদিনের লম্বা সময় ধরে একটা ট্রিটমেন্ট প্রসিডিউরে যেতে হয় পেশেন্টদের? সেক্ষেত্রে জি কতদিন সময় লাগতে পারে পুরোপুরি তার হেয়ার রিমুভ করার জন্য? আসলে লেজারের ব্যাপারটা হচ্ছে কি যে এইটা ডিপেন্ড করে ওই পেশেন্টের হার্সুটিজমের অবস্থানটা কেমন। আহ, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যে তার ইন্ডিভিজুয়াল রেসপন্সটা কেমন লেজারের প্রতি। সুতরাং ট্রিটমেন্ট শুরু করার আগেই এটা অ্যাসেস করা যায় না, তবে কয়েকটা সেশন যাওয়ার পরে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে কতগুলো সেশন লাগতে পারে। তো সাধারণত আমরা মাসে একবার করে এই সেশনটা করে থাকি। তো এরপর যখন আপনার এই হেয়ারটা গজানো কমে যায়, বা হেয়ারটা পুনরায় গজানো কমে যেতে থাকে, বা রেট অফ গ্রোথ অফ নিউ হেয়ার অন দ্য ফেস গেটস রিডিউস, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই 2টা সেশনের মাঝখানের গ্যাপটাকে ধীরে ধীরে বাড়িয়ে দিই। অর্থাৎ 3 মাস পর পর, তারপর 6 মাস পর পর। এইভাবে আমরা অ্যাসেস করি যে আসলে কতদিন লাগছে বা কি পরিমাণে লাগছে। এইভাবে সাধারণত দেখা যায় যে 8টা থেকে 12টা সেশনের মতো লাগে, তবে কারো ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। জি আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার অনেক প্রশ্ন আসছে আমাদের কাছে আজকে। স্যার আলমগীর হোসেন জিজ্ঞেস করছেন, আমার বয়স 42 ইয়ার্স, পায়ে চুলকায় তারপর কালো হয়ে যায়। ফাঙ্গাল ফাঙ্গাল ড্রাগ খেয়েছেন, অ্যান্টি ফাঙ্গাল খেয়েছেন উনি 14 দিন। ফাঙ্গিসাইডাল ক্রিম, এইচসি ক্রিম দিনে 2বার লাগিয়েছেন উনি। স্ক্যাবিক্স ক্রিম 2বার 5 দিন পর পর লাগিয়েছেন। কমে যাবার পর আবার চুলকাচ্ছে। স্যার স্থায়ী সমাধান কি? এটা তো আসলে ওনার ডায়াগনোস ল্যাকিথেরাপি। করা প্রয়োজন। 1 নম্বর পায়ের ক্ষেত্রে বলেছেন উনি অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাওয়ার পরে যদি কমে গিয়ে থাকে তাহলে হয়তোবা এটা ফাঙ্গাস। কিন্তু আসলে 14 জি দিন খেয়েছেন, হয়তোবা তার ডোজটা প্রপার বা অ্যাডজাস্ট আরেকটু বেশি দিন হয়তোবা
খাওয়া প্রয়োজন, এবং উনি ফানজিরার এইচসি যে ক্রিমটা লাগিয়েছেন এটার মধ্যে স্টেরয়েড আছে, হাইড্রোকর্টিসন আছে। তো যদি ফাঙ্গাসের মধ্যে স্টেরয়েড লাগানো হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একটু জটিলতা সৃষ্টি হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে এই জিনিসটা দেখা প্রয়োজন যে প্রথমে ডিফারেন্সিয়েট করা দরকার এটা কি এক্সিমা না ফাঙ্গাল ইনফেকশন। যদি এক্সিমা হয় সেটার ট্রিটমেন্টটা এক ধরনের দিকে হবে, আর যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে সেটাকে সেই অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন। জি, আচ্ছা, সেক্ষেত্রে স্যার ওনার একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আমার মনে হয় সেটাই ভালো হবে। স্যার আরেকজন প্রশ্ন করেছেন ইব্রাহিম আহাদ, উনি প্রশ্ন করেছেন খুশকির জন্য ভালো কি শ্যাম্পু আছে, হেয়ার রিগ্রোথের জন্য কি করব? হেয়ার রিগ্রোথের বিষয়টা আমি বলেছি বিস্তারিতভাবে। খুশকির জন্য আমি বলেছি যে কিটোকোনাজল 2% সমৃদ্ধ যে শ্যাম্পু আছে বাজারে, অনেক অনেক ব্র্যান্ডেরই আছে, মোটামুটি সব কোম্পানিরই আছে। এই শ্যাম্পুটা যদি মাথায় 2 থেকে 3 বার প্রতি সপ্তাহে ব্যবহার করা যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কয়েক মাস ধরে, এবং মাথায় রেখে 5 মিনিট রেখে যদি ধুয়ে ফেলা যায় তাহলে আমার মনে হয় যে খুশকি কমে যাওয়া উচিত। আচ্ছা স্যার আরেকজন প্রশ্ন করেছে সুমাইয়া, উনি প্রশ্ন করেছে ব্রণ কি কখনো একেবারে ভালো হয়? জি, আমি শুরুতে বলেছিলাম ব্রণের কথা বলতে গিয়ে যে ব্রণ একেবারেই কিউরেবল একটি ডিজিজ, সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব যদি সঠিক স্টেজ অনুযায়ী সঠিক ট্রিটমেন্টটা করা যায়। জি, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে যদি কেউ ঠিকভাবে ট্রিটমেন্ট নেয় অবশ্যই তা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার আমরা আরো কিছু রেগুলার ডিজিজ নিয়ে, স্কিনের সাধারণ সমস্যা নিয়ে কথা বলতে চাই। একটা অসুখ আছে, নাম হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। এটা অনেকেরই এই অসুখটাতে ভুগে থাকে। স্যার এটা আসলে কি এবং কেন হচ্ছে এবং এর থেকে কিভাবে আমরা এর চিকিৎসা করতে সেবোরিক পারি? ডার্মাটাইটিসটা বাংলায় আসলে খুশকি হিসেবে আমরা জানি। তো মাথায় জি যখন হয় আমরা এটাকে খুশকি বলি, মাথার পাশাপাশি শরীরের অন্য জায়গায় হতে পারে, যেমন কারো ক্ষেত্রে চেস্টে হয়, বগলে হতে পারে, আপার ব্যাকে হয়। তো এটা মূলত এক ধরনের ইনফ্ল্যামেশন জনিত বা প্রদাহ জনিত এক্সিমেটাস একটা সমস্যা। তো যদি শুধু মাথায় থাকে সেক্ষেত্রে আমি শ্যাম্পুর কথা বলেছি। শরীরে অন্য কোনো জায়গায় যখন হয় তখন আমাদের কাছে যখন রোগীরা আসে আমরা ওইটার সিভিয়ারিটি অনুযায়ী বেশ কিছু চিকিৎসা করে থাকি, যেমন কিছু ব্যবহারের ওষুধ আছে, কিছু খাওয়ার ওষুধও আমরা অ্যাপ্লাই করে থাকি, এবং যেহেতু চুলকায় সেহেতু একটা অ্যান্টিহিস্টামিনও আমরা সাজেস্ট করে থাকি। তবে একটু দীর্ঘমেয়াদী চিকিৎসাটা হয়ে থাকে, কারণ কারো কারো ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই সেবোরিক টেন্ডেন্সিটা খুব বেশি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অল্প সময় চিকিৎসা করে ছেড়ে দিলে এটা বারবার ফেরত আসে, একটু জটিল আকার ধারণ করে, এবং অনেক সময় দেখা যায় যে এই ট্রিটমেন্ট আর তখন রেসপন্স করতে চায় না। এই জন্য এই সেবোরিক ডার্মাটাইটিস যারা ভুগছেন তারা চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদের নির্দেশ অনুযায়ী পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করাটা খুবই জরুরি। স্যার সেবোরিক ডার্মাটাইটিস যদি কারো থাকে সেটা কি স্যার পুরোপুরি ঠিক হওয়ার সম্ভাবনা থাকে যদি আমি ট্রিটমেন্ট এটাই নেয়? বলছিলাম যে অনেকের ক্ষেত্রে এটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা বারবার ফেরত আসে জটিল হয়ে যায়। সেক্ষেত্রে ওই একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা যদি করা যায় তাহলে এই সেবোরিক ডার্মাটাইটিসকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সম্পূর্ণভাবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার শুভ প্রশ্ন করেছেন, উনি প্রশ্ন করেছেন স্যার আমার মাথার ত্বকে খুব চুলকায় এবং ঘা হচ্ছে, এর করণীয় কি স্যার? এখন করণীয় কি? এখানে মাথার ত্বকে চুলকানি এবং ঘা বেশ কতগুলো কারণে হয়, আমি সেবোরিক ডার্মাটাইটিস একটু আগে বলছিলাম, এই বিষয়ে বিস্তর বলেছি। এর পাশাপাশি আর দুই একটা কারণ আছে। অনেক সময় দেখা যায় যে ফলিকুলাইটিস হয় ব্যাকটেরিয়ার কারণে, আবার দেখা যায় ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণ হয়, আমরা যেটাকে টিনিয়া ক্যাপিটিস বলে থাকি, সেক্ষেত্রেও হয়ে থাকে এই ধরনের ঘায়ের মতো একটা অবস্থা। তো এটা আসলে স্ক্যাল্পটা দেখা দরকার, না দেখে বলা যাবে না। যদি আমরা দেখতে পারি তাহলে সেক্ষেত্রে আইডেন্টিফাই করা গেলে, যদি ব্যাকটেরিয়াল হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন আছে, যদি ফাঙ্গাল হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিফাঙ্গাল খাওয়ার ওষুধের পাশাপাশি ব্যবহারের কিছু ওষুধ দিয়ে থাকি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসাটা নিলে এটা সেরে যায়, তবে চিকিৎসাটা নেওয়া প্রয়োজন, কারণ যদি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে এটা যদি দীর্ঘ সময় পর্যন্ত থাকে অনেক সময় দেখা যায় ওই জায়গায় চুলটা পড়ে যায় এবং এই চুলটা পরবর্তীকালে গজানো একটু কঠিন হয়ে যায়। জি, আচ্ছা, সেক্ষেত্রে সময় মতো চিকিৎসা নেওয়াটা খুবই জরুরি। নিলে খুব ভালো হবে। জি, জি স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন মাহমুদ, উনি প্রশ্ন করেছেন স্যার একটা সময় ব্রণ ছিল এখন নেই, কিন্তু এখন ব্রণের দাগগুলো থেকে গিয়েছে, বিশেষ করে কপালে দাগগুলো দূর করার জন্য কোনো জেল বা ক্রিম আছে? হ্যাঁ, দাগের কথা আমরা শুরুতে বলেছি। আমরা বেসিক্যালি দাগের জন্য বেশ কিছু ক্রিম সাজেস্ট করে থাকি, যেমন হাইড্রোকুইনন বেসড কিছু ক্রিম আছে, নন হাইড্রোকুইনন বেসড যেমন কোজিক অ্যাসিড জাতীয় বেশ কিছু
ক্রিম আছে যেগুলো অনেক সময় আমরা ট্রেটিনয়েনও অ্যাপ্লাই করার জন্য দিয়ে থাকি। এই ক্রিমগুলো একটা ব্যবহারের নিয়ম আছে, এগুলো সব মানে বেশিরভাগই খুবই ফটোটক্সিক, যার কারণে রাতের বেলা ব্যবহার করতে হয়। আবার মাত্রাটা খুব সামান্য এবং খুব পরিমিত হওয়া প্রয়োজন, কারণ একটু বেশি লাগিয়ে ফেলে অনেক সময় দেখা যায় কারো কারো জলে লাল হয়ে যায়। তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্রিমগুলো উনি ব্যবহার করতে পারেন, সেটা ওনার দাগের অবস্থান বুঝে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দাগগুলো এই ওষুধ ব্যবহার করলে চলে যায়। যদি তারপরও থেকে যায় সেক্ষেত্রে আহ কেমিক্যাল পিলিং এবং লেজার কারো কারো ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। জি। আচ্ছা স্যার, আরেকজন দর্শক জুলহাস উনি প্রশ্ন করেছেন, স্যার আমার ঘাড় ও মুখে আঁচিলের মতো হয়েছে, করণীয় কি? আঁচিলের চিকিৎসা আমরা দুইটা ভাবে করি, একটা হচ্ছে আইদার লেজার অথবা ইলেকট্রোফালগারেশন। এটা আসলে ওষুধ লাগিয়ে যাবে না, তো ওনাকে ওই কোনো ডক্টর সেন্টারে যেতে হবে। তবে কাজটা খুবই সহজ, তেমন কাটাছেঁড়ার প্রয়োজন হয় না, সামান্য লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটাকে তুলে ফেলা যায়। জি জি স্যার, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা খুবই সহজ, উনি যদি একজন বিশেষজ্ঞের কাছে যান ট্রিটমেন্ট নিতে পারবেন। স্যার আরেকজন জিজ্ঞেস করেছেন, মিস্টার দেলওয়ার জিজ্ঞেস করেছেন লেজার ট্রিটমেন্টের কস্ট কেমন পড়বে ফর হেয়ার রিমুভাল? হেয়ার রিমুভালের লেজার ট্রিটমেন্টের কস্টটা আসলে পার সেশন ওয়াইজ, খরচটা কয়টা সেশন লাগবে তার উপর নির্ভর করে। আরেকটা বিষয় আমি যেটা বলেছি যে মেশিনের উপরও ডিপেন্ড করে আমরা কোন মেশিনটা দিয়ে করছি। তো আমি যেটা বলবো যে খরচ এখন আমি বলবো যে সাধ্যের মধ্যেই। জি জি, তাহলে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে পারবেন। আপনি নিতে হলে অবশ্যই চিকিৎসকের চেম্বারে গিয়ে তার সাথে কথা বললে বেটার হবে। আরেকজন জিজ্ঞেস করেছেন দীপ্ত রয়, স্যার আমার দুই হাতের উপরের অংশে বড় গোটা দেখা যাচ্ছে, গোটাগুলো গলিয়ে দিলে এক প্রকার মাইজের মতো সাদা অংশ দেখা যাচ্ছে। আমার বয়স 22 বছর, আমি কিছু মেডিসিন প্রয়োগ করেছি, এগুলো হলো ক্যাপসুল ডক্সিসাইক্লিন খেয়েছেন উনি 200 মিলিগ্রাম, টেক্সো খেয়েছেন, প্যান্টোনিক্স খেয়েছেন এবং লোশন ক্লিনটেক্স রোজ 2 দিন করে ইউজ করছেন। ওনার বেসিক্যালি অ্যাক্নি হয়েছে এবং হাতে আমি বলছিলাম যে মুখের পাশাপাশি যে অন্য জায়গাগুলো হয় তার মধ্যে আপার আর্মে একটি। তো এক্ষেত্রে ডক্সিসাইক্লিন খুবই ভালো ওষুধ, যদি কাজ না করে থাকে সেক্ষেত্রে আমি শুরুতে একটা ওষুধের কথা বলছিলাম, আইসোট্রেটিনয়েন খাওয়ার ওষুধ আছে, সেটা এই ধরনের রিকারিং এবং রেজিস্ট্যান্ট অ্যাকনির ক্ষেত্রে বা বডি অ্যাকনির ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এবং যেহেতু উনি বোধহয় মেইল পেশেন্ট, ছেলে, তো সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ওষুধ দেওয়ার বিষয়েও আসলে মেয়েদের মতো অতটা বিধিনিষেধ নেই। তো সেক্ষেত্রে উনি একজন চিকিৎসকের শরণাপন্ন হলে ওনার স্টেজিংটা বুঝে এই ওষুধটা যদি সেবন করেন উনি, আমার মনে হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শে ভালো ফল পাওয়া সম্ভব। আচ্ছা স্যার, আব্দুল হক প্রশ্ন করেছে মুখে মেস্তার জন্য কি মলম ব্যবহার করা যায়? আমার মনে হয় সব পিগমেন্টেশনের ট্রিটমেন্ট একই রকমই হবে স্যার। জি জি, মুখের দাগ কিভাবে সরানো যায়। স্যার আমরা কথা বলছিলাম সেবোরিক ডার্মাটাইটিস নিয়ে। স্যার আরেকটা অসুখ আছে যেখানে মুখে সাদা সাদা ছোপের মতো হয়ে যেতে পারে, মুখ এবং পুরো শরীরে দেখা যেতে পারে, আমরা সেতি রোগ হিসাবে এটাকে বলে থাকি। স্যার সেতি রোগটা কেন হয় এবং এটা সম্পর্কে একটু আমাদেরকে যদি জানাতেন। আমরা যেটাকে মেডিকেল টার্মে ভিটিলিগো বলি, এটা আসলে খুবই মানসিক উদ্বেগের সৃষ্টি করে, কারণ এটা বেসিক্যালি দাগটা শারীরিক তেমন কোনো সমস্যার সৃষ্টি করে না, এখান থেকে কোনো চুলকায় না, ঘা হয় না, ক্যান্সার হয় না, সেরকম কিছু না, কিন্তু দেখতে খারাপ লাগে। এবং এই যে দেখতে খারাপ লাগাটা অনেক ক্ষেত্রেই আমি বলবো যে একটা সামাজিক সমস্যার সৃষ্টি করে, মানুষের বিষণ্ণতার সৃষ্টি করে এবং মানুষ এই শ্বেত বিষয়ে খুবই আতঙ্কগ্রস্ত থাকে। তো শ্বেত একটা অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আমি বলবো যে আমাদের শরীরে মেলানিন বলে একটি পদার্থ আছে যেটা আমাদের শরীরের রং তৈরি করে, যেটাকে রঞ্জক পদার্থ বলে। মেলানিন যে সেল থেকে বের হয় সেটাকে মেলানোসাইট বলে। তো শ্বেত রোগীদের ক্ষেত্রে হয় কি যে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ সৃষ্টিকারী সেলগুলো আছে এগুলো এই মেলানোসাইটকে খেয়ে ফেলে, যার কারণে ওই জায়গাটা সাদা হয়ে যায়, কারণ ওখানে আর মেলানিন থাকে না। এটাই মূলত শ্বেত। কারো কারো ক্ষেত্রে বংশগতভাবেও শ্বেত দেখা যায়, তবে অনেকের ক্ষেত্রেই বংশে শ্বেত না থাকলেও শ্বেত হতে পারে। আপনি ঠিকই বলেছেন, মুখে হয়, শরীরের যে কোনো জায়গায় হয়, হাতের কবজির সামনে, পায়ের গোড়ালির সামনে হয়, ঠোঁটে হতে পারে, ঠোঁটের ভেতরেও হতে পারে, কারো কারো ক্ষেত্রে মাথার তালুতেও দেখা যায়। তো একটা সময় ছিল যখন শ্বেতের তেমন কোনো ভালো চিকিৎসা ছিল না, যার কারণে শ্বেত রোগীরা খুবই মানসিক যন্ত্রণা নিয়েই দিন যাপন করতে। কিন্তু এখন মেডিকেল সায়েন্সের এত বেশি অ্যাডভান্সমেন্ট হয়েছে যে এখন শ্বেত অনেক ক্ষেত্রে সারিয়ে তোলা সম্ভব, সেটার অনেক ধরনের চিকিৎসা আছে। আমরা
বিভিন্ন ধরনের মলম তো আছে, এর পাশাপাশি আমরা ফটোথেরাপি বলে একটি চিকিৎসা আছে, যেখানে আমরা আলট্রাভায়োলেট বি এবং আলট্রাভায়োলেট এ, এই যে সূর্যের অতিবেগুনি রশ্মি আছে, এটাকে আমরা ডিভাইসের মাধ্যমে ওই সাদা অংশে আচ্ছা অ্যাপ্লাই করে থাকি, এবং দেখা যায় যে ওখানকার যে হেয়ার ফলিকুল গুলো আছে সেখান থেকে এই মেলানিন বা রঞ্জক পদার্থ ছড়িয়ে ওই জায়গাটা কালো হয়ে যাচ্ছে। আমরা সার্জারিও করে থাকি এখন শ্বেত রোগের ক্ষেত্রে। সেখানে যেটা করা হয় যে শ্বেত রোগীদের ক্ষেত্রে তার যে ভালো যে জায়গাটা আছে ত্বকের, সেখান থেকে একটা ত্বকের অংশ আমরা নিয়ে এসে একটা মেশিনের মাধ্যমে প্রসেস করে আমরা সেখান থেকে একটা সাসপেনশন তৈরি করে যখন ওই সাদা অংশে আমরা আবার ট্রান্সপ্লান্ট করি, তখন দেখা যায় যে সেই অংশটা আবার তার আগের রংটা ফিরে পাচ্ছে। তো এই কারণে আচ্ছা শ্বেত রোগে ভুগতে থাকা রোগীদের আমি একটা কথা বলবো যে আপনারা আর্লি স্টেজে যদি চিকিৎসকের কাছে যেতে পারেন, যে খাওয়ার ওষুধ বা মলম আছে, এবং এর পাশাপাশি যে থেরাপি গুলোর কথা আমি বললাম, যেটা এখন আমাদের দেশেই সম্ভব, অনেক জায়গায় এই ট্রিটমেন্ট জি গুলো হচ্ছে, এবং এই চিকিৎসার মাধ্যমে কিন্তু শ্বেত অনেক ক্ষেত্রেই সারিয়ে তোলা যাচ্ছে। আচ্ছা সেক্ষেত্রে স্যার রোগের এখন চিকিৎসা আছে আমাদের দেশে এবং জি এটা জি, সারিয়ে তোলা সম্ভব। অনেক আশার কথা অনেক স্যার বললেন ক্ষেত্রেই আপনি। সম্ভব। জি স্যার একজন জিজ্ঞেস করেছেন নাহিদা নাহিন, স্যার ক্যান প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার টার্ন ব্ল্যাক এগেইন? হোয়াট কজেস গ্রে হেয়ার ইন 30s or বিফোর? খুব 30 ভালো বছরের প্রশ্ন আগে কারো চুল করেছেন। কিভাবে বয়সের ঠিক আগে চুল সাদা হয়ে যাওয়ার কারণ কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার প্রথম যে কারণ সেটা হচ্ছে বংশগত, জেনেটিক। তো আমি ওনাকে দুঃখের সাথে জানাচ্ছি যে জেনেটিক কারণে যদি ওনার চুল সাদা হয়ে গিয়ে থাকে, আনফরচুনেটলি এখনো পর্যন্ত এটার কোনো চিকিৎসা বের হয়নি। দ্যাটস এ ভেরি আচ্ছা স্যাড স্যাড থিং। তবে আরো কয়েকটা কারণে চুল সাদা হয়ে থাকে। আপনি শ্বেতের কথা একটু জি আগে বলছিলেন, মাথার ত্বকের কথা আমি বলছিলাম। মাথার ত্বক যদি সাদা হয়ে যায়, ওই ত্বকের ওই জায়গার যে হেয়ার গুলো আছে সেগুলো সাদা হয়ে যায়, সেটা চিকিৎসা করলে সেটা অনেক সময় কালো হয়ে যায়। এক, কিছু আচ্ছা ডেফিসিয়েন্সির কারণে, যেমন বায়োটিন, প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে অনেকের ক্ষেত্রে চুল সাদা হয়ে যায়। তো সেই ধরনের কোনো ঘাটতিজনিত কারণে যদি চুল সাদা হয়ে যায় অল্প বয়সে, সেই ঘাটতি পূরণের চিকিৎসার মাধ্যমে এটাকে ফিরিয়ে আনা সম্ভব। তবে জেনেটিক কারণ, যেই কারণে সবচেয়ে বেশি মানুষ প্রিম্যাচিউর গ্রেইং এ ভোগেন, সেই কারণটা আসলে চিকিৎসার মাধ্যমে তেমন ভাবে রিভার্স করা যায় না। জি। আচ্ছা সেক্ষেত্রে তার কারণটা কি সেটাও আগে দেখে নিতে হবে। তো চুল হ্যাঁ, কালার রাইট। করলে কি চুল গ্রেইং হতে পারে? না, আসলে হেয়ার ডাই এর সাথে চুল পড়ার বা চুল সাদা হওয়ার তেমন কোনো সম্পর্ক নেই। তবে একটা কি হয় যে অনেকের ক্ষেত্রে ডাই এর যে কেমিক্যালটা ইউজ করা হয় সেটা থেকে তার একটা প্রদাহ বা অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় মাথার ত্বক চুলকাচ্ছে, গুড়ি গুড়ি দানা হয়, এই একটা সমস্যা হতে আচ্ছা পারে যদি কারো হয়। এছাড়া হেয়ার ডাইয়ের তেমন কোনো সমস্যা সাধারণত হয় না। আচ্ছা স্যার আরেকজন প্রশ্ন করেছেন শূন্য মাহমুদ, উনি প্রশ্ন করেছেন স্যার কম্বিনেশন স্কিনের জন্য কোন সানব্লক বা ময়শ্চারাইজারটা ইউজ করা যেতে পারে আচ্ছা, কম্বিনেশন স্কিন? সানব্লকের ক্ষেত্রে একটা জিনিস কি যে আমাদের ত্বকের জন্য এসপিএফ ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ সান প্রোটেক্টিভ ফ্যাক্টর। আমাদের যে ধরনের স্কিন টাইপ, সেক্ষেত্রে এসপিএফ ফ্যাক্টর 30 এর উপরে যে কোনো সানব্লকই সুইটেবল, এবং যে কোনো সানব্লকই ভালো। এক আর দুই নম্বর হচ্ছে ময়শ্চারাইজারের ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে উপাদান কোনটা আছে সেটা ইম্পর্টেন্ট। বেশ কয়েকটা উপাদান খুবই ইম্পর্টেন্ট ময়শ্চারাইজিং এর জন্য, যেমন আমি হোয়াইট পেট্রোলিয়াম জেলির কথা বলেছি, আমি ল্যাকটিক অ্যাসিডের কথা বলেছি, ইউরিয়ার কথা বলেছি। এই উপাদান সমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। জি জি স্যার অনেক প্রশ্ন আসছে আমাদের কাছে এবং একই ধরনের প্রশ্ন কিছু আছে স্যার। বেশিরভাগই প্রশ্ন করছে যে মুখের কালো দাগ কিভাবে আমরা দূর করতে পারি, চোখের নিচে জি। কালো দাগ কিভাবে দূর করতে পারি। এছাড়াও প্রশ্ন করেছেন একজন জেসমিন আক্তার, উনি প্রশ্ন করেছেন স্যার আমার অনেক চুল পড়ছে কি করব? চুল তো পড়ার আমরা চুল চিকিৎসা পড়া নিয়ে আসলে কথা আমরা বলছি। বলেছি। রাইট। স্যার তারপর যদি একটু ওনার জন্য একটু হ্যাঁ, ছোট জি। করে বলতেন এখন যে চুল ওইটা পড়ার একটা জন্য হলো আসলে যে কি করতে হবে? রাইট। একটা হলো যে আপনার চুল পড়ার ক্ষেত্রে চুল পড়ার কারণটা বের করতে হবে আগে। এটা কি হরমোনজনিত চুল পড়া, জি নাকি ইন্টারনাল কোনো কজ আছে, না কোনো খাদ্যাভ্যাসের ঘাটতি, খাবারের ঘাটতি, সাপ্লিমেন্টাল ডেফিসিটের কারণে হচ্ছে কিনা, এই বিষয়গুলোকে অ্যাসেস করা প্রয়োজন, এবং তারপরেই আসলে ট্রিটমেন্টটাকে সেট করতে হবে। এবং বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আছে, আমরা অলরেডি আলোচনা করেছি। আপনার জন্য সুইটেবল যেটা, সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকল সেট করলে আমার যেটা মনে হয় যে আপনার এই চুল পড়া কে কমানো সম্ভব। এখন চুল পড়ার চিকিৎসা যতখানি আধুনিকায়ন হয়েছে এবং সে সবকিছুই আমাদের দেশে অ্যাভেলেবল, আমি এতটুকু বলতে চাই পুরুষ মহিলা যে কারোর ক্ষেত্রেই হেয়ার ফলকে ট্রিট করে এটাকে একটা ভালো রেজাল্ট দেওয়া পসিবল।
আচ্ছা স্যার, আপনি বায়োটিন ডেফিসিয়েন্সির কথা বলছিলেন। এই বায়োটিনটা কি আমরা ন্যাচারাল ফুড সোর্স থেকে, আমরা কি আমাদের দৈনন্দিনের জীবনের খাদ্যাভ্যাস থেকে কি এই বায়োটিনটা আমরা পেতে পারি, নাকি আমাদেরকে আলাদা করে সাপ্লিমেন্ট নিতে না, হবে? আসলে সাপ্লিমেন্ট কাদের প্রয়োজন, যাদের ক্ষেত্রে বায়োটিন ডেফিসিয়েন্সি জনিত সমস্যা হচ্ছে তাদেরই প্রয়োজন। এছাড়া আসলে কি যে বায়োটিন বলুন, ভিটামিন ডি বলুন, প্রোটিন বলুন, এর কোনোটাই জি। আসলে কি যে মানে আর্টিফিশিয়ালি ওষুধের মাধ্যমে নেয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, যদি আমাদের খাবারটা ব্যালেন্স ডায়েট হয়। তো এই জিনিসটা দেখা প্রয়োজন যে আমি যে খাবারটা খাচ্ছি এই খাবারগুলো আমার যে চাহিদা মতো, আমার যে উপাদানগুলো দরকার, এসেনশিয়াল নিউট্রিয়েন্টস দরকার, সেই নিউট্রিয়েন্টস গুলো আমাকে সাপ্লাই করছে কিনা। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস থেকেও আমরা পেতে পারি, মানে Right. প্রয়োজনে আমরা সাপ্লিমেন্ট নিতে পারি। Exactly. যদি যদি আহ, ঘাটতি থাকে, জি জি অবশ্যই। জি। স্যার, আসলে এখন তো আমরা একটা খুব ক্রাইসিস টাইম পার করছি করোনার জন্য। স্যার, এই করোনার জন্য অনেকে মেন্টাল স্ট্রেসে ভুগছেন। এর কি কোনো প্রভাব আমাদের স্কিন বা চুলে পড়ছে? আপনাদের কাছে করোনার স্কিনে কোনো ম্যানিফেস্টেশন নিয়ে কি করোনা পেশেন্টস আসছে? একটা হচ্ছে যে করোনাকালীন সময়ে যে জিনিসটা হচ্ছে যে আমি যে শুরুতেই বলেছি যে স্ট্রেস খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আওয়ার একনি, জি ফর আওয়ার হেয়ার ফল। তো স্ট্রেস জি মানসিকভাবে, যদি স্ট্রেস খুব বেশি থাকে, কারো খুব বেশি পরিমাণে মানসিকভাবে চাপের মধ্যে থাকেন, হতাশা বিষণ্ণতার মধ্যে থাকে, এর একটা প্রভাব কিন্তু ত্বকে এবং হেয়ারের ক্ষেত্রে পড়ে। সুতরাং এই ক্ষেত্রে যেটা জি। আমি বলতে চাই সেটা হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতেই আমাদেরকে উৎফুল্ল থেকে, আমাদের মানসিকভাবে দৃঢ় থেকে সেই পরিস্থিতি মোকাবেলা করাটা খুবই প্রয়োজন। জি। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা আমার প্রশ্ন ছিল স্যার। আমরা তো এখন সবাইকে বলছি যে বারবার সাবান দিয়ে হাত ধুতে, এবং আমরা রিপিটেড হেক্সিসল দিয়ে হাত ধুচ্ছি, রাইট, স্পেশালি যারা আমরা মানুষের কন্ট্যাক্টে যারা যাচ্ছি। স্যার, রাইট। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বারবার সাবান দিয়ে হাত ধোয়ায় এবং হেক্সিসল ইউজ করায় যে স্কিনটা কেমন ড্রাই হয়ে যাচ্ছে এবং ইচিং হচ্ছে, র্যাশের মতন হচ্ছে। স্যার, এটা কেন হচ্ছে এবং এটার থেকে কিভাবে আমরা রাইট, অনেক। মুক্তি পেতে রাইট, প্রথম কথা হচ্ছে যে অবশ্যই করোনাকালীন সময়ে আমাদের সেফটি এনশিওর করতে হবে। সেক্ষেত্রে বারবার সাবান পারি? বা স্যানিটাইজার যেটা দিয়ে হোক হাত ধোয়াটা খুবই প্রয়োজন। এটা এক। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় কি কারো কারো স্কিনটা হাইপার সেন্সিটিভ থাকে এই ধরনের জি জিনিসের প্রতি, ড্রাই হয়ে যায়, খসখসে হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। তো এই ধরনের কোনো সমস্যা যদি কারো হয়, সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা হাত ধোয়ার পর, স্যানিটাইজ করার পর একটু ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন প্রথম অবস্থায়। হাতটা যদি একটু ময়েস্ট থাকে, দেখা যায় অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে না। তারপরেও যদি কারো কারো ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যায়, একটু যদি কাউকে দেখান কোনো ডাক্তার, কখনো কখনো একটু টপিক্যাল স্টেরয়েড অয়েন্টমেন্ট বা কোনো ধরনের লিকুইড প্যারাফিন সমৃদ্ধ কিছু ক্রিম আছে যেটা স্টেরয়েডের সাথে মিশিয়ে আমরা যখন অ্যাপ্লাই করতে দেই, এবং ইচিং এর জন্য কোনো খাওয়ার ওষুধ যদি একটু অল্প সময়ের জন্য দেওয়া যায়, তাহলে দেখা যায় যে এই সমস্যাটা খুব সহজেই নিরাময় করা যায়। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনি ধৈর্য ধরে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন খুব সুন্দরভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে স্যার, অসংখ্য আমরা ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বিদায় নেবার আগে আমি রিকোয়েস্ট করব স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর হেড অফ ডার্মাটোলজি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মিস্টার খালেদ ইশতিয়াক নাদিমকে আমাদের জন্য কিছু বলবার জন্য রিকোয়েস্ট করছি। আচ্ছা, আমাদের সাথে উনি এখন অনলাইনে যুক্ত হতে পারছেন না, ওনার ইন্টারনেটে প্রবলেম হচ্ছে। আম, আমি আবারও চেষ্টা করছি, আমি রিকোয়েস্ট করছি মিস্টার খালেদ ইশতিয়াক নাদিম, হেড অফ ডার্মাটোলজি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিস্টার খালেদ ইশতিয়াক নাদিমকে আমি রিকোয়েস্ট করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। আবারও ইন্টারনেট সমস্যার জন্য উনি আমাদের থেকে যুক্ত হতে পারছেন না উনি। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ আহ, পর্যায়ে চলে এসেছি। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন মিস্টার খালেদ ইশতিয়াক নাদিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হেড অফ ডার্মাটোলজি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ডক্টর হুমায়রা,
দর্শক আমরা অত্যন্ত দুঃখিত, আমরা নেট সমস্যার কারণে আমরা আসলে আমাদের সাথে উনি যুক্ত হতে পারছেন না। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকেও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটি করে দেওয়ার জন্য। দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি পুরোটা দেখেছেন এবং অনেক প্রশ্ন এসেছে। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোকে সুন্দর করে উত্তর দেওয়ার। তারপরেও অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়নি, আরো 30টা প্রশ্নের মতন আমরা অ্যান্সার করতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত আমরা। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা কিছু ইনফরমেশন পেয়েছেন যা নিয়ে আপনারা পরবর্তীতে উপকৃত হবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন স্কিন গাইড অনুষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে, পাওয়ার্ড বাই ডার্মাসল এন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডক্টর টিভির সাথে। ধন্যবাদ সকলকে।